আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আমার এখানে লাইভ আসতেছে না, তোমরা একটু যে কয়েকজন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, আমি সেখান থেকে ঢুকি। ওকে, আসছে। ওকে, বাজেট রেখা নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য বাসায় করে ফেলছো, আমি জানি। এটা নিয়ে কথা বলবো না। বাজেট রেখা দেখাও যে বাজেট রেখা, প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট। দেখাও যে বাজেট রেখা ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতে সমান। দেখাও যে বাজেট রেখার ঢাল, দেখাও যে বাজেট রেখার ঢাল দেখাও যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের, দেখাও যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতে সমান। দেখাও যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। বাস, ওকে। তো একটা বাজেট রেখার ডেফিনেশন দিবা। বাজেট রেখা কাকে বলে সবাই জানো। বাজেট রেখার ডেফিনেশন দাও। বাজেট রেখার ডেফিনেশন, বাস, ওকে। বাজেট রেখার ডেফিনেশন দিলা। ওকে, পারি। পারি মানে তো পারি, পরীক্ষায় জানি। এবার পারি লিখো না, পারি লিখলে তো সর্বনাশ। পারি, বাস, ওকে। তো বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতে সমান। একটা বাজেট রেখা আঁকবা, সুন্দর করে একটা বাজেট রেখা আঁকবা। এই একটা বাজেট রেখা আঁকলা, কেমন? এক্স ওয়াই। তো বাজেট রেখার ঢাল দুইটা দ্রব্যের দামের অনুপাতের সমান প্রমাণ করতে হবে যে বাজেট রেখার দুইটি অক্ষে বাজেট রেখার দুটি অক্ষে দুটি দ্রব্যকে নির্দেশ করে। দুটি দ্রব্যকে বাজেট রেখার দুটি দ্রব্য, বাজেট রেখার দুটি অক্ষে দুটি দ্রব্য এক্স ও ওয়াই কে নির্দেশ করা হয়। তাই বাজেট রেখার ঢাল বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের দুটি দ্রব্যের
দামের অনুপাতের অর্থাৎ প্রমাণ করতে হবে যে বাজেট রেখার ঢাল প্রমাণ করতে হবে যে বাজেট রেখার ঢাল dy/dx সমান মাইনাস px ভাগ py অথবা মাইনাস pi/px। প্রমাণ করতে হবে যে বাজেট রেখার ঢাল dy/dx সমান মাইনাস px ভাগ py অথবা মাইনাস pi/px। তার মানে হয় প্রমাণ করতে হবে ঢাল মানে কি অন্তর্করণ, dy/dx হলো ঢাল। ঢালটা কি হবে দুইটা দ্রব্যের দামের অনুপাত, তাহলে x দ্রব্যের দাম হলো px, y দ্রব্যের দাম হলো py, তাহলে দুইটা দ্রব্যের দাম, তাহলে px ভাগ py এটাও হতে পারে আবার py/px এটাও হতে পারে। তাহলে দুইটা দ্রব্যের দামের অনুপাত এটাকেও বোঝায় এটাকেও বোঝায়। স্যার বাম পাশে মাইনাস কেন দিয়েছেন? বাজেট রেখা ডান দিকে নিম্নগামী, এর জন্য দামের অনুপাতটা ঋণাত্মক হতে হবে। ঠিক আছে, ওকে। আমরা জানি বাজেট সমীকরণ, আমরা জানি বাজেট সমীকরণ px ইন্টু এক্স প্লাস py ইন্টু ওয়াই সমান m বা b বা ক্যাপিটাল ওয়াই একই কথা। তো আমরা এখানে py ইন্টু ওয়াইকে বাম পাশে রাখবো, px ইন্টু এক্সকে ডান পাশে নিব, মাইনাস হয়ে গেল, এটাকে ডান পাশে শিফট করেছি মাইনাস, ওয়াই সমান m px ইন্টু এক্স। এই যে এক্সটা আছে এটা হলো বেস, হ্যাঁ এটা হলো বেস, ওকে। px ইন্টু এক্স এটা হলো বেস, px ইন্টু এক্স, তাহলে px ইন্টু এক্স ভাগ হলো py। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? y সমান m ভাগ py মাইনাস px ভাগ py ইন্টু হলো x। ঠিক আছে, এই যে এইটারেও py দিয়ে ভাগ করেছি, এটাকেও py দিয়ে ভাগ করেছি, px ভাগ হলো py x, ডান পাশে x। বাজেট সমীকরণ, তাহলে বাজেট রেখা বা বাজেট সমীকরণের ঢাল, অতএব বাজেট রেখা বা বাজেট সমীকরণের ঢাল, অতএব বাজেট রেখা বা বাজেট সমীকরণের ঢাল, বাজেট রেখা বা বাজেট সমীকরণের ঢাল dy/dx সমান হলো d/dx। কাকে করবা? m ভাগ py, px ভাগ py ইন্টু এক্স, এক্স দিয়ে অন্তর্করণ করলে, এই যে এটারে তো করা যায় না, ঠিক আছে, এই এক্স দিয়ে যদি অন্তর্করণ, এইটাকে করা যাবে না, m ভাগ py কে এক্স দিয়ে অন্তর্করণ করা যায় না। তাহলে এক্স দিয়ে কাকে করা যায়? এক্স দিয়ে এক্সকে করা যায়, এক্সকে করলে এক্সের পাওয়ার নেই, এক্স চলে যাবে, তাহলে মাইনাস কি হবে? px ভাগ py, এই যে এটা হয়েছে, বাস। তাহলে আমরা কি পেলাম? এই যে বাজেট রেখার ঢাল প্রমাণ করতে হবে যে বাজেট রেখার ঢাল dy/dx মাইনাস px ভাগ py অথবা অথবাতে আর যাওয়া লাগে না, মাইনাস px ভাগ py, মাইনাস px ভাগ py। অতএব বাজেট রেখার ঢাল দুইটি দ্রব্যের দামের অনুপাতে সমান প্রমাণিত। অতএব বাজেট রেখার ঢাল, বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতে সমান প্রমাণিত। প্রমাণিত বাস, ওকে।
অতএব বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতে সমান। প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? সবাইকে বুঝতে পেরেছো প্রমাণ? তো খুব সুন্দর করে আমরা প্রমাণ করে ফেললাম, কেমন? বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। ও আমি বলছিলাম যে আজকে একটা সাজেশন দিব। আমি আসলে আজকে সাজেশনটা দিতে পারি নাই। আমার ওই যে মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল, আজকে 5-এর বৃত্তি পরীক্ষা ছিল, তো প্রথম পরীক্ষা 4টা পরীক্ষা আছে। তো কালকেও আছে, পরশু দিনও আছে, তরশু দিনও আছে। একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ, এই জন্য আজকে সাজেশনটা কমপ্লিট করতে পারি নাই। বানাচ্ছি, বাট 2টা রেডি হয় নাই, ঠিক আছে? আমি এর জন্য সরি ফর দ্যাট। আমার মেয়ের আজকে প্রথম বৃত্তি পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা ছিল আজকে। মানে 3 দিনেই পরীক্ষা শেষ হয়ে যাবে, আজকে, কালকে, পরশু, তরশু, অর্থাৎ শনিবারই মানে তোমার শনিবারের মধ্যে পরীক্ষা শেষ, পরপর 4 দিনে 4টা, শুক্রবারও পরীক্ষা আছে। শেষ করতে পারলে শেষ করার সাথে সাথে দিয়ে দিব, কেমন? ওকে। তোলার তোমার এই বইয়ে সেম আছে। আমি তোমরা খুব ভালো করে দেখবে যে আমি তোমরা ক্লিয়ার কিনা, ক্লাসে বুঝতে পারলে হলো। বইয়ের মধ্যে এমন কিছু নাই যে যা নাই, আমি ক্লাসে যা করাবো সবই তোমরা পাবা। ওকে, আমরা নেক্সট সামনে যাচ্ছি। বাজেট রেখা নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য তোমাদের এইচডব্লিউ দিয়েছিলাম। এবার বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার সাথে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। প্রশ্ন হলো ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। 18 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আজকে কয় তারিখ? 15 না? 15, 16, কালকে একটা আছে, 17 একটা, 18 একটা, ঠিকই তো আছে। কাল এইটা, পরশু এইটা হলো তরশু, আজ, কাল, আজকে একটা শেষ হয়ে গেল, কাল একটা, পরশু একটা, তরশু একটা, তরশু শেষ হয়ে যাবে 18 তারিখ ইনশাল্লাহ। আর একটু বুঝিয়ে দিব। আচ্ছা, ওকে, তাহলে বাজেট রেখা তো সবাই জানো যে বাজেট রেখার ডান দিকে নিম্নগামী, ভূমি অক্ষ লম্ব অক্ষকে স্পর্শ করে। বাজেট রেখার দুইটা অক্ষে দুইটা দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়। সেই কথাগুলোই বলেছি। তো বাজেট প্রমাণ করতে হবে যে বাজেট রেখার ঢাল, যেহেতু বলছে দুইটা দ্রব্যের দামের অনুপাতের সমান, দুইটা দ্রব্য কি কি, এক্স আর ওয়াই, তাহলে তাদের দামের অনুপাত কি হবে? হয় পিএক্স ভাগ পিওয়াই হবে, নাহলে পিওয়াই বাই পিএক্স হবে। স্যার মাইনাস কেন দিলেন? কারণ আর ঢাল যেহেতু করছি ডিওয়াই বাই ডিএক্স, ঢালটা তো নেগেটিভ হবে। কেন? বাজেট রেখা ডান দিকে নিম্নগামী, এই ঢালটা নেগেটিভ হবে। দুটো দ্রব্যের দামের অনুপাত পাবো ঠিকই, বাট তার আগে মাইনাস হবে। মাইনাস হবে কেন? বাজেট রেখা ডান দিকে নিম্নগামী। ওকে, আমরা জানি, সবাই জানি বাজেট সমীকরণ পিএক্স ইন্টু এক্স প্লাস পিওয়াই ইন্টু ওয়াই। তাহলে পিওয়াই ইন্টু ওয়াইটা বামে রেখেছি, এটা ডান পাশে শিফট করেছি, মাইনাস হয়ে গিয়েছে। তাহলে ওয়াই সমান এম মাইনাস পিএক্স ইন্টু এক্স, এই যেটাকে পিওয়াই দিয়ে ভাগ করেছি, এটা দিয়ে ভাগ করেছি। তাহলে এম ভাগ পিওয়াই, পিএক্স ইন্টু এক্স ভাগ হলো পিওয়াই, বাস। ওকে, তাহলে ওয়াই সমান এম ভাগ পিওয়াই মাইনাস পিএক্স ভাগ পিওয়াই ইন্টু এক্স। ওকে, এবার বাজেট রেখা বা বাজেট সমীকরণের ঢাল ডিওয়াই বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স, এটাকে আমরা অন্তর্করণ করছি, এম ভাগ পিওয়াই মাইনাস পিএক্স ভাগ পিওয়াই এক্স। অর্থাৎ এইটাকে যদি আমরা অন্তর্করণ করি, কি দিয়ে অন্তর্করণ করছি? এক্স দিয়ে। এক্স দিয়ে করলে এটারে করা যাবে না, এক্স দিয়ে করলে এটারে অন্তর্করণ করা যায় না। এটারে এক্স দিয়ে এক্সে করলে এক্সের পাওয়ার নাই, এক্স চলে যাবে, সহগটা হবে। সহগ কত আছে? মাইনাস পি এক্স ভাগ পি ওয়াই, বাস। ওকে, তাহলে অতএব বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান। বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাতের সমান প্রমাণিত, বাস। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। না, ওটা একটু দেখো, ভোক্তার ভারসাম্য।
নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করে, এটা দেখাবো কারণ এটা অনেকেই ভালো মতো পারে না। প্রশ্ন হলো নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। এরকম আসতে পারে, বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। একজন সীমিত আয়ের, এরকম আসতে পারে, অথবা সীমিত আয়ের বাধ্যবাধকতায় একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে। অথবা ভোক্তার খরচ রেখা, বাজেট রেখা মানে ভোক্তার খরচ রেখা, একই কথা। বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে, বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। কে কি বললাম? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো, অথবা সীমিত আয়ের বাধ্যবাধকতায় একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করে, অথবা বাজেট রেখা ও নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। ফার্স্ট ইয়ারে করেছিলাম এটা, ঠিক ফার্স্ট ইয়ারে করেছিলাম। আমি বেসিক অংশটা করাবো, তোমরা এমনিতেই বুঝতে পারো, খুব সুন্দর করে সাজানো আছে বইয়ের মধ্যে। তারপরও বলছি, দেখো তো বাজেট রেখা আর নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করবা। একজন ভোক্তার আয় সীমিত থাকে, সে যতই আয় করুক কিন্তু তার আয় তো লিমিটেড, অসীম তো আর না। অসীম না মানে সীমিত, কারো কম, কারো একটু বেশি, তার চেয়ে আরও একটু বেশি বা আর একটু কম, বাট এটা ইনফিনিটি না, অসীম না, কারো আয় অসীম নাই। তো সীমিত আয়ের বাধ্যবাধকতা একজন ভোক্তা কিভাবে ভারসাম্য লাভ করবে? প্রত্যেক ভোক্তার লক্ষ্য থাকে, দেখো তোমার আমার আমাদের প্রত্যেক ভোক্তার লক্ষ্য কি? উপযোগকে সর্বোচ্চ করা। যে যত উপযোগকে সর্বোচ্চ করতে পারবে তার ভারসাম্য তত সহজে অর্জন করা সম্ভব হবে, অর্থাৎ সে সর্বোচ্চ উপযোগ লাভ করতে পারলেই তার ভারসাম্য অর্জিত হবে। কিন্তু আমাদের সীমিত আয় দিয়ে আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেইখানে কখনোই পৌঁছতে পারি না। যে আমরা চাই যে উপযোগ রেখার সর্বোচ্চ উপযোগ রেখায় ভারসাম্য অর্জন করতে, আসলে সেটা হয় না। আবার আমরা যে বাজেট খরচ করি সেটা দিয়ে যদি একদম সর্বনিম্ন উপযোগ রেখায় বা নিরপেক্ষ রেখায়, উপযোগ রেখায় বা নিরপেক্ষ রেখায় ভারসাম্য করি, তখন সেটা আবার সম্পদের অদক্ষ ব্যবহার বোঝাবে। এই জন্য একদম উপরেরটায় যেতে না পারলেও একদম নিচেরটাতেও ভারসাম্য করা যাবে না, অর্থাৎ নিরপেক্ষ রেখার সর্বোচ্চ স্তরে না পৌঁছানো গেলেও সর্বনিম্নতে ভারসাম্য করা যাবে না। মাঝামাঝি পর্যায়ে একটা ভারসাম্য করতে পারলেই এটাই ভোক্তার ভারসাম্য হিসেবে বিবেচিত হবে। তো ভারসাম্যের দুইটা শর্ত আছে, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। প্রথম শর্ত হলো প্রয়োজনীয় শর্ত। হ্যাঁ, এগুলো আমি লিখছি না, বাট তোমরা শোনো ভালো করে, বইয়ের মধ্যে সেম কথাটা লেখা আছে। দেখো, ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হলো ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করবে। ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করবে।
পর্যাপ্ত আর একটা শর্ত আছে। পর্যাপ্ত শর্ত হলো ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হবে। ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা কেন্দ্রের দিকে উত্তল হবে। এবার আমরা চিত্রের সাহায্যে এই ভারসাম্যটা ব্যাখ্যা করো। ভারসাম্য বিশ্লেষণ, ভারসাম্য বিশ্লেষণ। ওকে, ভারসাম্য বিশ্লেষণ করো, ভারসাম্য বিশ্লেষণ করো। স্থানান্তর পড়াবো, বাজেট টাকার স্থানান্তর পড়াবো, একটু ওয়েট করো। ঠিক আছে, বাজেট টাকার স্থানান্তর পড়াবো, টেনশন করো না। এটা হলো ওয়াই এক্স, এটা হলো বাজেট রেখা, বাস। এইটা হলো এবি, এইটা হলো নিরপেক্ষ রেখা, হবে তিনটা নিরপেক্ষ রেখা। IC1, IC2, IC3, ওয়াই এক্স চিত্র, বাজেট রেখা চিত্র, নিরপেক্ষ মানচিত্র, নিরপেক্ষ মানচিত্র। তারপরে হলো ভোক্তার ভারসাম্য চিত্র, ভোক্তার ভারসাম্য। ওকে, ওয়াই এক্স, ভোক্তার ভারসাম্য হলো ওয়াই এক্স। এই যে সীমিত আয় যে রেখা ছিল, বাজেটটা কেটে দিলাম। একজন ভোক্তা এই বাজেট রেখার সাহায্যে, এটা যেহেতু সীমিত আয়ের রেখা বা এটা বাধ্যবাধকতা আছে, চাইলেই আমি এটা ডান দিকে শিফট করাতে পারবো না, আবার চাইলে বামেও শিফট করাতে পারবো না। নির্দিষ্ট আয় রেখা, সীমিত আয় রেখা। তো প্রত্যেক ভোক্তার লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে যে এই বাজেট রেখা দিয়ে আমি যেন IC3-তে পৌঁছতে পারি। আবার এই বাজেট রেখা দিয়ে যদি কেউ IC1-এ ভারসাম্য লাভ করে, তাহলে সে তার যে বন্টন সেটাকে সঠিকভাবে করতে পারে নাই, অর্থাৎ সম্পদের উপযুক্ত ব্যবহার করতে পারিনি। তাহলে এবি বাজেট দ্বারা IC3-তে পৌঁছতে না পারলেও IC1-এ ভারসাম্য করা যাবে না। এই দুটোর মাঝামাঝি IC2-তে যদি ভারসাম্য করা যায়, তাহলে ভারসাম্যটা যৌক্তিক হবে। তাহলে এই এবি এখানে দিলাম, এটা হলো 3 নং চিত্র। এবি দিলাম, এখানে তিনটা নিরপেক্ষ রেখা আমরা আঁকবো, সুন্দর করে আঁকবো। এটা একটু ওকে, বাস ওকে। IC1, IC2, IC3, এইটা হলো এ বিন্দু, এইটা এফ বিন্দু, এইটা জি বিন্দু, এইটা এইচ বিন্দু, বাস ওকে। এটা চিত্র 1, এটা 2, এইটা হলো 3 নাম্বার চিত্র, বাস ওকে। ভোক্তার ভারসাম্য ওকে হয়ে গিয়েছে। মৌমিতা, কোন ব্যাচ তুমি? মৌমিতা, মৌমিতা কোন ব্যাচে পড়ছো? মৌমিতা, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট বোন?
টাইটানিয়াম ব্যাচে তো এখনো করাই নেই এটা, তো এই সেম কোশ্চেন করাইছি শুধুমাত্র মনে হয় ইয়ার ব্যাচে করাইছি, তোমার দুই ব্যাচেই মনে করাইছি তাই না? ডায়মন্ডে করাইছি না প্লাটিনামে করাইছি? প্লাটিনামে করাইছি, ডায়মন্ডে করাইছি কিনা জানি না, বাট প্লাটিনামে করাইছি। আচ্ছা তোমাদের দেখি আমি না করালেও একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 1 নং চিত্রে দেখো, আমি আবার বলছি, 1 নং চিত্রে সীমিত আয় রেখা বা বাজেট রেখা, 2 নং চিত্রে নিরপেক্ষ মানচিত্র এবং 3 নং চিত্রে ভোক্তার ভারসাম্যকে দেখানো হয়েছে। 1 নং চিত্রে এবি হলো ভোক্তার বাজেট রেখা বা সীমিত আয় রেখা। ভোক্তা এই বাজেট রেখা দিয়ে সে উপযোগ সর্বোচ্চ করবে। 2 নং চিত্রে 3টি নিরপেক্ষ রেখা উপস্থাপন করা হয়েছে, IC1, IC2, IC3। IC1 সর্বনিম্ন উপযোগ নির্দেশ করে, IC1 থেকে IC2 তে বেশি উপযোগ এবং IC2 থেকে IC3 তে আরও বেশি পরিমাণ উপযোগ নির্দেশিত হয়। তো একজন ভোক্তা এবি বাজেট দ্বারা চাইবে IC3 তে পৌঁছতে, বাট IC3 তে পৌঁছানোর জন্য যে বাজেট দরকার সেইটা এবি না, তা আরও বেশি পরিমাণ বাজেট দরকার IC3 তে পৌঁছতে হলে। আবার এবি বাজেট দ্বারা যদি IC1-এ ভারসাম্য করায় সেক্ষেত্রে সম্পদের অদক্ষ ব্যবহার বোঝাবে। এই কারণে এবি দ্বারা IC2 তে ভারসাম্য নির্ধারিত হবে। 3 নং চিত্রে সেই অবস্থানটাকে দেখানো হয়েছে। 3 নং চিত্রে এবি বাজেট রেখা ই বিন্দুতে IC2 এবং এবি বাজেট রেখা পরস্পরকে স্পর্শ করেছে, তাই প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে। একই সাথে IC2 রেখা ই বিন্দুতে কেন্দ্রের দিকে উত্তল, তাই পর্যাপ্ত শর্ত পূরণ হয়েছে। এখানে এইচ বিন্দুতে সর্বোচ্চ উপযোগ নির্দেশিত হলেও এই বাজেট দ্বারা এইচ বিন্দুকে টাচ করা যায় না, স্পর্শ করা যায় না, তাই এই বিন্দুই হবে সর্বোচ্চ কাম্যতা নির্দেশক বিন্দু তথা ভোক্তার ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভোক্তা এই বাজেট দ্বারা সর্বোচ্চ উপযোগ লাভ করবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট বাজেট রেখার স্থানান্তর। এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এইটা দিয়ে সামনে অনেক কিছু নির্ধারিত হবে। এই যে বাজেট রেখার স্থানান্তর কথাটা বললাম না, এইটা দিয়ে অনেক কিছু নির্ধারিত হবে। এই একটা কোশ্চেন দ্বারা অনেক কিছু নির্ধারিত হবে। তার মানে এই যে দাম প্রভাব, আয় প্রভাব, বিকল্পন প্রভাব, আমরা যে প্রভাবগুলো পাই না, স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য, এর যাবতীয় সামনের যে অবস্থাগুলো আমরা পাবো সেটা এই বাজেট রেখার স্থানান্তর দ্বারাই পাবো। এই জন্য বাজেট রেখার স্থানান্তরটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো বাজেট রেখার স্থানান্তর দুইভাবে হতে পারে। হ্যাঁ, বাজেট রেখার স্থানান্তর দুইভাবে হতে পারে। একটা হলো, এই যে দেখো, আমাকে খেয়াল করবা, বাজেট রেখার স্থানান্তর দুইভাবে হতে পারে। এক, ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে। ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে। আর একটা হলো দামের পরিবর্তনের ফলে। দ্রব্যের দামের পরিবর্তনের ফলে। কি বলেছি? বাজেট রেখার স্থানান্তর দুইভাবে হতে পারে। এক, ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে, দ্বিতীয়ত দ্রব্যের দামের পরিবর্তনের ফলে। তো ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে বাজেট রেখার পরিবর্তন হতে পারে,
আবার দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বাজেট রেখার স্থানান্তর ঘটতে পারে। আচ্ছা, বাজেট রেখার স্থানান্তর মানে কি? বাজেট রেখা যে জায়গাটাতে আছে, স্যার কি বলছে শুনি নেই, কারেন্ট ছিল চলে গেছিল। আমি বলেছি যে তোমাদের যদি দরকার হয় আর্জেন্ট হকিন্স সাইমন শর্ত যদি দরকার হয়, আমি হকিন্স সাইমন শর্ত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, অথবা এই প্রশ্নটা পাবলিক পেজে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। বাজেট রেখার স্থানান্তর ভোক্তার আয়ের পরিবর্তনের ফলেও হতে পারে, দ্রব্যের দামের পরিবর্তনের ফলেও হতে পারে। কেমন দেখো, ধরো এটা একটা বাজেট রেখা তুমি করলা, এই যে এটা একটা বাজেট রেখা করেছো, এই এটা বাজেট রেখা করলা, উপরে দিয়ে ধরো একটা বাজেট রেখা করেছো, একটা বাজেট রেখা করেছো, এটা হলো ওয়াই, এটা এক্স। ঠিক আছে, একটা বাজেট রেখা করেছো। এখন এই বাজেট রেখা এখানে তুমি এমনভাবে করলা, এইটা এ বি দিলা। এখন ভোক্তার আয়ের পরিবর্তন মানে কি জানো? ভোক্তার আয় বাড়বে অথবা কমবে। তো ওই সময়টা অন্যান্য অবস্থা স্থির ধরা হয়, অর্থাৎ দ্রব্যের দাম বা অন্যান্য যে অবস্থাগুলো আছে এগুলি স্থির ধরা হয়। তো অন্যান্য অবস্থা স্থির থাকলে, অন্যান্য অবস্থাগুলো যদি স্থির থাকে, তথা দ্রব্যের দাম যদি স্থির থাকে, তাহলে ভোক্তার আয় বাড়লে অবশ্যই তার ভোগের পরিমাণ বাড়বে, এবং আয় কমলে ভোগের পরিমাণ কমবে। তাহলে আমরা বলতে পারি যে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে বাজেট রেখা ডান দিকেও যেতে পারে, আবার বাম দিকেও আসতে পারে। ঠিক আছে, আমি দুইটা চিত্রের সাহায্যে দেখাতে পারি, একটা চিত্রের সাহায্যে দেখাতে পারি। আমি যদি চাই, আরে বাবা বাঁকাস কেন, আমি তোদের দিতে চাই সোজা। এইটা হলো সিডি, এইটা হলো সিডি, ওকে। ডানে গিয়েছে, দেখো ডানে গিয়েছে। আবার যদি আমি আর একটা চিত্র দিয়েও দেখাতে চাই, বামেও দিতে পারি, অথবা যদি এই চিত্রের মধ্যেও দেখাতে চাই আমি সেটাও পারি। দেখো, যদি বলি স্যার এখানে আছে ইএফ, ইএফ, তাহলে এইটা গেল, এটা গেল, খেয়াল করবে। তো এবি হলো প্রাথমিক বাজেট রেখা। যদি ভোক্তার আয় বেড়ে যায়, আয় বাড়লে বাজেট রেখা ডান দিকে যাবে। কেন? আয় বাড়ার ফলে ভোক্তা উভয় দ্রব্য বেশি পরিমাণ, আগের চেয়ে বেশি পরিমাণ ক্রয় করতে পারবে, কারণ দাম তো আর বাড়ে নাই। দাম স্থির থাকা অবস্থায় আয় বাড়লে নিশ্চয়ই ভোক্তার চাহিদার পরিমাণ বাড়বে, ভোগের পরিমাণ বাড়বে। সেক্ষেত্রে বাজেট টাকা ডান দিকে গিয়ে সিডি হবে। একইভাবে আয় কমলে ভোক্তার বাজেট টাকা বাম দিকে স্থানান্তরিত হয়ে ইএফ হবে। বাজেট টাকা ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে। তো ভোক্তার আয়ের যদি পরিবর্তন হয়, তাহলে বাজেট রেখা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দুইটা অক্ষেই পরিবর্তিত হবে। বাজেট রেখা ভূমি অক্ষেও চেঞ্জ হবে, লম্ব অক্ষেও চেঞ্জ হবে, দুইটা দিক থেকেই পরিবর্তন হবে। ঠিক আছে, এটা আয়ের পরিবর্তনের ফলে। এখন যদি বাজেট রেখা আয়ের পরিবর্তনের ফলে পরিবর্তিত না হয়ে যদি দামের পরিবর্তনের ফলে পরিবর্তিত হয়, যেমন এটা দামের পরিবর্তনের ফলেও পরিবর্তিত হতে পারে। ছোট করে দিই কারণ দুইটা দিতে হবে। দেখো, ধরো এইটা একটা বাজেট রেখা দিলাই, এটা ঠিক আছে, এইটা হলো ওয়াই, এইটা এক্স, এইটা ধরো এবি দিয়েছো, এবি দিয়েছো। ঠিক আছে, এখন এই চিত্র কিন্তু কথা বলে। চিত্র যখন কথা বলে মানে কি জানো? এই চিত্রটা আঁকলাম না, তোমার সাথে কথা বলতেছে। কেমনি স্যার, কেমনি বুঝলেন এই চিত্র আপনার সাথে কথা বলতেছে, আমার সাথে কথা বলতেছে? এই চিত্র বলতেছে যে এখানে এক্স এর দাম বেশি আর ওয়াই এর দাম কম। কই স্যার, কোথাও তো লেখা নাই যে বলতেছে এক্স এর দাম বেশি আর ওয়াই এর দাম কম। হ্যাঁ, কোনো জায়গায় লেখা নাই, বাট ও তোমাকে, আচ্ছা তোমাকে যদি কেউ ভালোবাসে, তোমাকে বলতে হবে, তার এক্সপ্রেশন তোমাকে নিশ্চয়ই বোঝায় যে তোমাকে সে অনেক ভালোবাসে। সে বাবা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন কেউ হতে পারে, বা অন্য কেউ হতে পারে। তোমাকে
কেউ যদি ভালোবাসে নিশ্চয়ই তার সেই ভালোবাসাটা বুঝতে তোমার খুব বেশি সময় লাগবে না, দেরি হবে না। এই চিত্র সেটাই বলছে যে ও ওর এক্সপ্রেশন দ্বারা তোমাকে জানান দিচ্ছে যে এক্স ধ্রুবের দাম বেশি না কম, ওয়াই ধ্রুবের দাম বেশি না কম। এই চিত্র বলছে এক্স ধ্রুবের দাম বেশি, ওয়াই ধ্রুবের দামটা কম। কেমনে বুঝলাম স্যার? কারণ চিত্র বলতেছে দেখো যে আমি যদি একটা বাজেট রেখা দ্বারা বোঝাচ্ছে যে আমি যদি আমার সবটুকু বাজেট, সবটুকু ব্যয় আমি যদি এক্সের পেছনে করি তাহলে আমি ওবি পরিমাণ এক্স ভোগ করতে পারবো। আবার যদি আমি আমার সবটুকু ব্যয় এক্সের পিছনে না করে ওয়াইয়ের পিছনে করি তাহলে আমি ও এ পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারবো। তাহলে আমার এই বাজেটটার সম্পূর্ণ অর্থটা আমি যদি এক্স ক্রয় করি তাহলে ও বি এক্স, আর যদি এক্স ক্রয় না করে ওয়াই করি তাহলে ও এ পরিমাণ এক্স ক্রয় করতে পারবো। তাহলে এখানে কে বড়, ও বি বড় নাকি ও এ বড়? ডেফিনেটলি ও এ গ্রেটার দেন ও বি, তার মানে ও এটা বড়। যেহেতু আমি একই অর্থ দিয়ে বি এর চেয়ে এটা বেশি ভোগ করতে পারছি, তার মানে এক্স ধ্রুবের দাম বেশি, তার মানে ওরে তো কম ক্রয় করতে পারতেছি। একই বাজেট, এ বি তো বাজেট একটা ফিক্সড সীমিত আয়, বাধ্যবাধকতা আছে, এই আয় দিয়েই আমি ওবি পরিমাণ এক্স ভোগ করতে পারছি। তো ওবি তো ছোট, কার চেয়ে ছোট? ও এর চেয়ে ছোট। ওয়াই ক্রয় করতে পারছি ও এ পরিমাণ একই বাজেট দিয়ে, কিন্তু একসাথে দুইটা ক্রয় করতে পারছি না। এখানে তুমি যদি বলো স্যার এই বাজেট দিয়ে আমি একই সাথে ওবি পরিমাণ এক্স আর ও এ পরিমাণ ওয়াই ক্রয় করতে পারবো, জি না স্যার। একসাথে আপনি ভূমি অক্ষের কোনো বিন্দু দ্বারা শুধুমাত্র ভূমি অক্ষে যে দ্রব্য নির্দেশিত সেটাকে ক্রয় করতে পারবেন, আর লম্বকের কোনো বিন্দু দ্বারা আপনি শুধুমাত্র লম্বকে নির্দেশিত দ্রব্য ক্রয় করতে পারবেন। মাঝ রেখার মাঝখানে কোনো বিন্দু দ্বারা আপনি দুইটাই ক্রয় করতে পারবেন। আমি ক্লিয়ার? তাহলে চিত্র আমাদের বলছে যে এক্স ধ্রুবের দামটা বেশি, ওয়াই ধ্রুবের দামটা কম। এবার শোনেন, এই চিত্র আমি আঁকছি, এখন এইখান থেকে দ্রব্যের দামের পরিবর্তন করব। তো দ্রব্যের দামের পরিবর্তন করলে আপনারা আমাকে বলেন এই চিত্র থেকে দাম কি বাড়ানো উচিত না কমানো উচিত? কোন দিকে করা উচিত বলেন? কার দাম বাড়াবো বলেন তো, বা কার দাম কমাবো? এই চিত্রে যদি আমি দামটা কমাই তাহলে কার দাম কমাবো বলেন, বা কার দাম বাড়াবো? এই চিত্র থেকে যদি আমি দাম কমানো দেখাই, এখান থেকে দাম বাড়ানো দেখাতে পারবো না, তাহলে চিত্র আমাকে অন্যরকম আঁকতে হবে। এখান থেকে দাম বাড়ানো দেখানো যাবে না, দাম কমানো দেখাতে হবে। অর্থাৎ যেহেতু এক্স এর দামটা আমরা সবসময় ভূমি অক্ষ নিয়ে কাজ করি, লম্বকে কাজ করি না, ভূমি অক্ষ নিয়ে কাজ করি। তো ভূমি অক্ষ নিয়ে কাজ করলে এক্স নিয়ে কাজ করব। এক্স নিয়ে কাজ করলে যদি আমি বলি যে এক্স এর দাম কমে গেল, তো এক্স এর দাম কমলে এক্স এর দিক থেকে বাজেট টাকা চেঞ্জ হবে। দেখো, আর কোনো দিক থেকে না, শুধুমাত্র এক্স এর দিক থেকে বাজেট টাকা চেঞ্জ হবে। অর্থাৎ এক্স এর দিক থেকে বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হলো। এই যে এটা, এইটা হলো কি হলো, এইটা হলো এক্স, তাহলে এটা হলো এ বি ওয়ান হলো। তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর দাম কমছে, এক্স এর দাম কমছে, তার মানে এক্স এর ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। ওয়াই আগের জায়গাতেই আছে, ওয়াইয়ের কিচ্ছু হয় না, ওয়াইয়ের দাম বাড়েও নাই কমেও নাই। অর্থাৎ ওই অর্থ দিয়ে যদি ওয়াই কিনো আগের সমপরিমাণ ওয়াই ক্রয় করতে পারবা। বাট যদি এক্স কিনো, কারণ এক্স এর দাম তো কমছে, আগে তুমি যে পরিমাণ এক্স পেতাই একই অর্থ দিয়ে তুমি আগে এক্স পেতা হলো ওবি পরিমাণ, এখন সেম অর্থ দিয়ে তুমি এক্স পাবা হলো ওবি ওয়ান পরিমাণ। তার মানে তুমি বি ওয়ান পরিমাণ এক্স বেশি পাচ্ছ। তুমি যদি বি ওয়ান পরিমাণ এক্স বেশি পাও, তার মানে কি এক্সের ক্ষেত্রে তোমার ক্রয় ক্ষমতা বাড়ছে না? কেন বাড়ছে? এক্সের দাম কমছে। তাহলে এক্সের দিক থেকে বাজেট টাকা শুধু এক দিক থেকে ডান দিকে যাবে। পার্থক্যটা বুঝতে পারছো? এটা দুই দিক থেকে ডান দিকে গেছে, বা দুই দিক থেকে বাম দিকে আসছে, বাট এইটা এক দিক থেকে ডান দিকে গেছে। ডেফিনেটলি এইটা এক্সের দিক থেকে ডান দিকে যাবে। এক্সের দাম কমলে এক্সের দিক থেকে ডান দিকে যাবে। এখানে ওয়াইয়ের দাম কমার কোনো সুযোগ নাই, কারণ ওয়াইয়ের দাম এমনিতেই কম। যার দাম, দুইটা দ্রব্যের মধ্যে যার দাম কম আছে তার দাম কমানোর কোনো সুযোগ নেই। যার দাম বেশি তার দাম কমাবা। আবার কোনো চিত্র আঁকবো যেটাতে যার দাম বেশি থাকবে তার দামটা কমাবো, যার দাম কম থাকবে তার দামটা বাড়াবো। যদি দাম কমাই
দাম কমালে যার দাম বেশি থাকবে তার দাম কমাতে হবে, দাম বাড়াইলে যার দাম কম থাকবে তার দাম বাড়াতে হবে, মনে রাখবা। ওকে, এইটা একটা বুঝতে পারছো তাই না? এইটা একটা বোঝো। এইটা হলো এক্স এর দাম কমার ফলে, চিত্রের নাম দিবা এক্স দ্রব্যের দাম কমার ফলে বাজেট আকারে এক্স দ্রব্যের দাম কমার ফলে বাজেট রেখার স্থানান্তর, বাজেট রেখার স্থানান্তর, এক্স দ্রব্যের দাম কমার ফলে বাজেট রেখার স্থানান্তর। ওকে, এক্স দ্রব্যের দাম কমার ফলে বাজেট রেখার স্থানান্তর ওয়াই এক্স, এক্স দ্রব্যের দাম বাড়ার ফলে এবার করবো। দেখো তাহলে খেয়াল করবা, খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো, এত বড় না দিলেও সমস্যা নেই, বাস এইটা হলো এ বি। দেখো এই চিত্র আমাদের সাথে কথা বলতেছে, এই চিত্র বলতেছে যে এক্স দ্রব্যের দাম কম, এটা যেমন বলছিল এক্স দ্রব্যের দাম বেশি, এখন বলতেছে এক্স দ্রব্যের দাম কম। কেমনে কম? কারণ এই বাজেট দিয়ে যদি এক্স দ্রব্য ভোগ করি তাহলে এক্স অবি পরিমাণ এক্স ভোগ করতে পারি, আর ওয়াই ভোগ করতে পারি হলো, ওয়াই ক্রয় করতে পারি হলো ও এ পরিমাণ। তাহলে এই বাজেট দিয়ে যদি এক্স ক্রয় করি তাহলে অবি পরিমাণ এক্স ক্রয় করতে পারবো, আর যদি ওয়াই ক্রয় করি তাহলে ও এ পরিমাণ ওয়াই ক্রয় করতে পারবো। তাহলে কি কার ক্রয় ক্ষমতা বেশি? এক্সের এক্স দ্রব্য ক্রয় ক্ষমতা বেশি নাকি ওয়াই দ্রব্যের ক্রয় ক্ষমতা? এখানে যেহেতু এক্স দ্রব্য বেশি পাওয়া যাচ্ছে তাহলে ওর ক্রয় ক্ষমতা বেশি, ওর দাম কম, এক্সের দাম কম। এবার আমরা যদি দাম বাড়াই, কার বাড়াবো? যার দাম কম তার বাড়াবো। এক্স দ্রব্যের দিক থেকে আমরা বাজেট রেখা বাম দিকে করব, এক্স দ্রব্যের দিক থেকে বাজেট রেখা বাম দিকে আসলো, এ বি ওয়ান হলো। দেখো এইটা গিয়েছিল ডানে, এইটা আসছে কোথায়? বামে। তাহলে বাজেট টাকার স্থানান্তর বুঝতে পেরেছো? এটা হলো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম প্রভাব যে আমরা করব, স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য, যে কোনো দ্রব্যের দাম প্রভাব যখন ব্যাখ্যা করব, দাম প্রভাব থেকে যখন আমরা চাহিদা রাখা আঁকবো, দাম প্রভাব থেকে যে কোনো কাজ করব, তখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এই যে এটা না বুঝতে পারলে শুধু মুখস্থ করতে হবে, এটাও না বুঝতে পারলে শুধু মুখস্থ করতে হবে। এর জন্য বলেছি খুব ইম্পর্টেন্ট টপিক, সামনে অনেক কোশ্চেনের নির্দেশনা দিবে এই চিত্র এবং ওই পাশের চিত্র। তাহলে দাম প্রভাব করতে গেলে, সামনে তো দাম প্রভাব করবো, দাম প্রভাব করতে গেলে দাম প্রভাব থেকে যত ধরনের কোশ্চেন আছে সব করতে গেলে এই দুইটা চিত্র খুব ভালো করে জানা লাগবে। এক, দাম কমার ফলে দাম বাড়ার ফলে, দাম কমলে যে দ্রব্যের দাম কমে সেই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে যায়, দাম বাড়লে যে দ্রব্যের দাম বাড়ে সেই দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বামে যায়। তার মানে এক্স দ্রব্যের দাম এখানে কম ছিল, তাহলে এক্স দ্রব্যের দাম বাড়লো, এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা বামে আসবে। দাম বাড়লে দেখো আগে দাম কম ছিল তাই অবি পরিমাণ এক্স ভোগ করা গেছে ওই বাজেট দিয়ে, এখন এক্স এর দাম বাড়ার ফলে আগের অর্থ দিয়ে আগের চেয়ে কম পরিমাণ অবি অন পরিমাণ এক্স পাওয়া যায় আগের একই অর্থ দিয়ে, তার মানে এক্স এর দাম বাড়ছে। স্যার আমরা যদি লম্বকের পরিবর্তন করি, সাধারণত লম্বকের পরিবর্তন দ্বারা তুমি চিত্র ক্লিয়ার বোঝাতে পারবা না, অনেক জটিল হয়ে যাবে। তার জন্য কেউই সাধারণত লম্বকের পরিবর্তন দ্বারা ভারসাম্যকে বিশ্লেষণ করেন নাই, তো সেই সূত্রদের আমিও করি না, আমরাও করি না। ওকে, তাহলে চিত্র যখন কথা বলে, বুঝতে পারছো চিত্র কখন কথা বলে? তাহলে চিত্রই আমাদেরকে বলে দিচ্ছে যে এইটা করো, এইটা করো, এটার দাম বেশি, এটার দাম কম,
এই দেখো এই চিত্রই বলে দিচ্ছে যে এখানে ওই যে বি বিন্দুতে এক্স এর দাম কম, ওয়াই এর দামটা বেশি, কারণ ওয়াই অল্প পাওয়া যায়, এক্স পাওয়া যায় বেশি, ও বি পরিমাণ এক্স পাওয়া যায়, একই অর্থ দিয়ে ও এ পরিমাণ ওয়াই পাওয়া যায়, তাহলে ও এ থেকে ও বি বড়, এই জন্য এক্স এর দাম কম। আমি কি বোঝাতে পারলাম? আমার কথা কি ক্লিয়ার? আয় প্রভাব, তাহলে এইটার ক্ষেত্রে কি কি পাবো? দাম প্রভাব, দাম প্রভাব সম্পর্কিত যত কিছু তার সব। বিকল্পন প্রভাব, তাহলে এই দুইটা চিত্র দিয়ে কি পাবো? এই দুইটা চিত্রের ব্যবহার থেকে, এই দুইটা চিত্রের ব্যবহার থেকে আমরা কি কি পাবো? দাম প্রভাব এবং বিকল্পন প্রভাবের, বিকল্পন প্রভাবের যাবতীয় সবকিছু, প্রভাবের যাবতীয় সবকিছু, যাবতীয় সবকিছু, বাস ওকে। তাহলে এই দুইটা চিত্র দিয়ে আমরা কি পাবো? দাম প্রভাব এবং বিকল্পন প্রভাবের যাবতীয় সবকিছু। বিকল্পন প্রভাব করতে গেলেও এই চিত্র লাগবে, এই চিত্র লাগবে, হয় দাম কমার ক্ষেত্রে, না হয় দাম বাড়ার ক্ষেত্রে। কারণ বিকল্পন প্রভাবের যে কোনো কাজ করতে গেলে দামের পরিবর্তন দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে? তাহলে আমার কথা বুঝতে পেরেছো? ওকে, ইনশাল্লাহ। আর এইটার ক্ষেত্রে হলো আয় প্রভাবের সবকিছু। এই চিত্র দিয়ে আমরা পাবো আয় প্রভাবের সবকিছু। আয় প্রভাবের সবকিছু, বাস ওকে। আমি কি বোঝাতে পারলাম? আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এবার সামনে আগে লেখো দাম প্রভাব, সরি আয় প্রভাব। ওকে, চিত্রে বর্ণনা দেওয়া লাগবে। দেখো চিত্রে বর্ণনা দিলে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে। এক্স ও ওয়াই দুটি স্বাভাবিক দ্রব্য। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা। এই রেখা সাধারণত এক্স ও ওয়াই দুইটা দ্রব্য ক্রয়ে ব্যবহৃত হয়। এই যে এবি বাজেট রেখা, এক্স ওয়াই দুইটা দ্রব্য ক্রয়ে ব্যবহৃত হয়। এমত অবস্থায় ভোক্তা যদি আর্থিক আয় বৃদ্ধি পায়, দ্রব্যের দাম এবং অন্যান্য অবস্থায় স্থির থাকলে ভোক্তার আর্থিক আয় বৃদ্ধি পেলে বাজেট রেখা ডান দিকে গিয়ে সিডি হবে। আবার একইভাবে যদি বাজেট কমে, অর্থাৎ ভোক্তার আর্থিক আয় যদি কমে যায়, তখন বাজেট রেখা বাম দিকে পরিবর্তিত হয়ে বা স্থানান্তরিত হয়ে ইএফ হবে। অর্থাৎ ভোক্তার আর্থিক আয় বৃদ্ধি পেলে বাজেট রেখা ডান দিকে গিয়ে সিডি হয় এবং আর্থিক আয় হ্রাস পেলে বাজেট রেখা বাম দিকে গিয়ে ইএফ হয়। এটা হলো আর্থিক আয়ের পরিবর্তনের ফলে বাজেট রেখার স্থানান্তর, এবং যার ফলে আমরা পাবো কি? আয় প্রভাবের সব কিছু। দেখো দামের পরিবর্তনের ফলে যেটা, তো এটার চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে। চিত্রে প্রাথমিক বাজেট রেখা এবি, এবি রেখা বোঝাচ্ছে যে এই রেখায় এক্স দ্রব্য ভোগের পরিমাণ কম, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ বেশি। তবে রেখায় নির্দেশ করছে যে এক্স এর দাম বেশি এবং ওয়াই এর দাম কম। এই কারণেই এই রেখা দ্বারা এক্স দ্রব্য কম পাওয়া যায়, ওয়াই দ্রব্য বেশি পাওয়া যায়। যেহেতু এক্স এর দাম বেশি, এই জন্য এক্স কম পাওয়া যায়। সঙ্গত কারণে এক্স দ্রব্যের দাম কমানো হলো, ধরা হলো এক্স দ্রব্যের দাম হ্রাস পেল বা কমানো হলো, ফলে এক্স দ্রব্যের দিক থেকে বাজেট টাকা ডান দিকে যাবে এবং এবি ওয়ান হবে। তো এই যে এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে এবং ওবি ওয়ান থেকে ওবি ওয়ান পরিমাণ এক্স ক্রয় করা যাবে, অর্থাৎ বিবি ওয়ান পরিমাণ এক্সের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এক্সের দাম কমার ফলে। এই দাম কমলে রেখাটা খাড়া হবে। যখন দাম কমা দেখাবে তখন তোমাদের রেখাটা খাড়া দিতে হবে, অর্থাৎ ভূমি অক্ষে অল্প, লম্ব অক্ষে বেশি। অর্থাৎ কোনো দ্রব্যের মানে এক্স দ্রব্যের দাম যখন কমার ক্ষেত্রে ভারসাম্য দেখাবা সামনে, তখন রেখাটা খাড়া দিবা, এক কথায় ক্লিয়ার। কারণ ডান পাশে আরও পরিবর্তন করবা, এই জন্য এখানে খাড়া দিবা, ঢাল বেশি, বাস ওকে। যখন এই রেখাটা করবা অর্থাৎ এক্স এর দাম কম, তখন রেখাটা খাড়া দিবা না, এইটা রেখাটা
বেশি স্থিতিস্থাপক দিবা, এটা বেশি স্থিতিস্থাপক, ঢাল কম। দেখো তখন ভূমি অক্ষের দিকে বেশি দিবা, লম্ব অক্ষে কম দিবা, অর্থাৎ ভূমি অক্ষের দিকে বেশি দিবা, এর অর্থ হলো এক্স দ্রব্যের দাম কম। তো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্যকে দেখানো হয়েছে, মনে করি এক্স ওয়াই দুটি স্বাভাবিক দ্রব্য। চিত্রে এ বি হলো প্রাথমিক বাজেট টাকা, এই রেখার সবটুকু বাজেট দিয়ে যদি এক্স ক্রয় করা হয় তাহলে ওবি পরিমাণ এক্স ক্রয় করা যাবে, এবং যদি এই রেখার সবটুকু বাজেট দিয়ে যদি ওয়াই ক্রয় করা হয় তাহলে ওয়ে পরিমাণ ওয়াই ক্রয় করা যাবে। এক্ষেত্রে ওয়ে থেকে ওবি বড়, তাই সঙ্গত কারণে আমরা অনুমান করছি যে এক্স এর দাম কম এবং ওয়াই এর দাম বেশি। যেহেতু এক্স এর দাম কম, তাই এক্স এর দাম যদি বৃদ্ধি করা হয় এক্স এর দিক থেকে বাজেট টাকা বাম দিকে স্থানান্তরিত হবে এবং ওবি অন হবে, এ বি অন হবে। এই ক্ষেত্রে এক্স এর ক্রয় ক্ষমতা বিবি অন পরিমাণ হ্রাস পাবে। ওকে, ঠিক আছে। তুমি যেটা বলছো এটা এই অধ্যায়ের কোশ্চেন না, এটা হলো তোমার তুমি যে কোশ্চেনটা বলছো এটা হলো অধ্যায় 4-এর কোশ্চেন, অর্থাৎ উপকরণ বা উপাদান বাজারে ফ্যাক্টর মার্কেটে আছে, ঠিক আছে। একটার সাথে আর একটা জড়াই ফেলে কিন্তু কঠিন হয়ে যাবে। আয় প্রভাব, আয় প্রভাব, ঠিক আছে, আয় প্রভাব। আয় প্রভাব, আয় প্রভাব মানে কি? যে আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি সেটা হলো আয় প্রভাব, অর্থাৎ ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের পরিবর্তন হয়। আমরা সবাই জানি ভোক্তার আর্থিক আয় বৃদ্ধি পেলে সে বেশি পরিমাণে ভোগ করতে চায়, এবং আর্থিক আয় যদি হ্রাস পায় তাহলে সে আগের চেয়ে কম ভোগ করে। তাহলে ভোক্তার আর্থিক আয় তার ভারসাম্যের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তন হলে তার ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি হয় সেটিকেই বলা হয় আয় প্রভাব, ঠিক আছে। তাহলে আয় প্রভাব কাকে বলে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর যে প্রভাব সৃষ্টি হয় সেটিকেই বলা হয় আয় প্রভাব। এবার আয় প্রভাব থেকে আমরা একটা রেখা আঁকতে পারি, সেটা হলো আইসিসি রেখা। আয় প্রভাব থেকে কি রেখা আঁকতে পারি? আয়ভোগ রেখা আঁকতে পারি। আবার আয়ভোগ রেখা থেকে কি আঁকা যায়? অ্যাঞ্জেল রেখা আঁকা যায়। তো আমরা আয় প্রভাব থেকে একটু আইসিসি রেখা অঙ্কন করার চেষ্টা করি। দেখো, আয় প্রভাব থেকে আইসিসি রেখা অঙ্কন, এটা ভোক্তার ভারসাম্য সহকারে দেখাতে হয়। তাহলে আয় প্রভাব থেকে খেয়াল করবা। ওকে, আমরা ধরো এখানে একটা ভারসাম্য দিলাম, এটা হলো এবি রেখা, ঠিক আছে, এবি রেখা, এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ভারসাম্য থাকতে হলে নিরপেক্ষ রেখার অবস্থান মাস্ট দরকার, এটা এই বিন্দু। ভারসাম্য যখনই চিন্তা করবো তখন নিরপেক্ষ রেখার অবস্থান লাগবে, কারণ একটু আগে ভারসাম্য করে এসছো না যে নিরপেক্ষ রেখার বাজেট রেখার সমন্বয়ে ভারসাম্য পাওয়া যায়। শুধু বাজেট রেখা বা শুধু নিরপেক্ষ রেখা দিয়ে ভারসাম্য হয় না। এই যে আমরা ভোক্তার ভারসাম্য করে এসছি না। এখন ধরো যে এখানে আমি একটা বিন্দু দিলাম, এই যেটা একটু সুন্দর করে দাও, এখানে একটা বিন্দু দিলাম, এটা হলো x1। এই বিন্দু দিয়ে কি পাওয়া যায় দেখো তো, এই বিন্দু দিয়ে এক্স দ্রব্য ভোগের পরিমাণ এখানে OX1, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ EX1। এমত অবস্থায় ভোক্তার আর্থিক আয় বেড়ে গেল। তো ভোক্তার বাজেট আর্থিক আয় বেড়ে গেলে বাজেট টাকা ডান দিকে গিয়ে কি হবে? সিডি হবে। বাজেট টাকা ডান দিকে গিয়ে সিডি হবে। আচ্ছা, বাজেট টাকা যদি ডান দিকে যায়, আয় বেড়ে গেল তোমার, তাহলে নিরপেক্ষ রেখাও ডান দিকে যাবে না? বলো, তোমার নিরপেক্ষ রেখাও ডান দিকে যাবে। নিরপেক্ষ রেখা ডান দিকে গিয়ে IC2 হবে, IC2 হবে। ফলে এফ বিন্দুতে আরেকটা ভারসাম্য হবে। এই যে তুমি এফ বিন্দুতে যে আরেকটা ভারসাম্য দিয়েছো, এইটা x2 হবে, অর্থাৎ এখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বেড়ে গেল। আবার দেখো, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ছিল EX1, এখন হলো FX2, তার মানে এক্স দ্রব্য থেকে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ কম ছিল, এইটাও বেড়ে গেল। ওয়াই দ্রব্য ভোগের পরিমাণও বাড়লো। আবার এক্স দ্রব্য ভোগের পরিমাণ ছিল OX1, এইটাও বেড়ে গেল। তার মানে দুইটা দ্রব্য ভোগের পরিমাণ বেড়ে গেল। কার কারণে? আর্থিক আয় বাড়ার কারণে। এই ই বিন্দু আর এফ বিন্দু যোগ করে যে রেখা আঁকছি সেটার নামই হলো আইসিসি। আইসিসি মানে কিন্তু আবার ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না,
এই আইসিসি হলো ইনকাম কনজাম্পশন কার্ভ, ইনকাম কনজাম্পশন কার্ভ মানে আইসিসি। ওকে, চিত্রের নাম কি হবে? চিত্রের নাম হলো আয় প্রভাব থেকে আইসিসি প্রাপ্তি। বা আয় প্রভাব থেকে আয় প্রভাব থেকে আয়ভোগ রেখা অঙ্কন, একই কথা। আয় প্রভাব থেকে আয়ভোগ রেখা অঙ্কন। আজকে লাইভে অনেক কম কেন তোমরা? সাধারণত লাইভে বেশি থাকো, আজকে কম। দেখো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য ভোগের পরিমাণ, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণকে নির্দেশ করা হয়েছে। এ বি হলো ভোক্তার প্রাথমিক বাজেট রেখা, আইসি ওয়ান হলো প্রাথমিক নিরপেক্ষ রেখা, ই বিন্দু হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ ও এক্স ওয়ান, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান। এমত অবস্থায় ভোক্তার আর্থিক আয় বৃদ্ধি পেল। ভোক্তার আর্থিক আয় বৃদ্ধি পেলে বাজেট রেখা ডান দিকে গিয়ে বা ডান দিকে স্থানান্তরিত হয়ে সিডি হয়। ফলে নিরপেক্ষ রেখাও ডান দিকে গিয়ে আইসি ওয়ান থেকে আইসি টু হয়। কারণ নিরপেক্ষ রেখা তো ভোক্তার উপযোগ রেখা। তো তুমি বলো, তোমার আয় যদি বাড়ে, দ্রব্যের দাম যদি না বাড়ে, দ্রব্যের দাম যদি স্থির থাকে, এমত অবস্থায় তোমার আয় বেড়ে গেলে তুমি কি মানসিকভাবে তৃপ্ত বোধ হবে না? তোমার কল্যাণ বাড়বে না? তোমার আয় বেড়ে গেল অথচ দাম আগের মতনই আছে, তার মানে কি তোমার কল্যাণ বেড়ে যাবে, তোমার উপযোগ বেড়ে যাবে। তো উপযোগ বাড়লে নিরপেক্ষ রেখা ডান দিকে গিয়ে আইসি টু হবে। ফলে আইসি টু এবং সিডি রেখা পরস্পরকে ই বিন্দুতে স্পর্শ করেছে, এফ বিন্দুতে স্পর্শ করেছে। ফলে এফ বিন্দুতে এক্স দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে এক্স ওয়ান থেকে এক্স টু হয়েছে, বা ও এক্স ওয়ান থেকে ও এক্স টু হয়েছে, এক্স ওয়ান এক্স টু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এফ এক্স টু হয়েছে। এই ই বিন্দু এবং এফ বিন্দু যোগ করে যে রেখা অঙ্কন করা হয়েছে সেটি হলো আইসিসি, অর্থাৎ ইনকাম কনজাম্পশন কার্ভ বা আয় ভোগ রেখা। আগামী ক্লাসে আমরা আয় ভোগ রেখা থেকে আমরা অ্যাঞ্জেল রেখা অঙ্কন করার চেষ্টা করব। স্বাভাবিক দ্রব্যের, নিকৃষ্ট দ্রব্যের, গিফেন দ্রব্যের ডট ডট ডট। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। মেলায় ঘুরতেছে বাকিরা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।